হ্যালো ভিউয়ার্স, সবার জন্য শিক্ষা বেঙ্গলি ইনস্টিটিউশনে তোমাদের সবাইকে আজকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ক্লাস 7-এর ভূগোলের যে নবম অধ্যায় এশিয়া মহাদেশ আছে তার শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি এবং 2 নম্বর যে প্রশ্নোত্তর আছে সেটা আজকে নিয়ে আলোচনা করব। তো 2 নম্বরের যে প্রশ্নোত্তরগুলো সেটা আমরা শুরু করছি, চলো দেখে নিই। ঠিক আছে, দেখো প্রথমে যেটা আছে ইউরেশিয়া কি। ঠিক আছে, আচ্ছা, প্রশ্নগুলো শুরু করার আগে একটা কথা বলবো, তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো পড়ার আগে আমি বারবার করে রিকোয়েস্ট করব পাঠ্য বইটাকে ভালো করে পড়বে এবং তারপরেই প্রশ্নগুলো উত্তর করবে। কেন বলছি, কখনো কি হয় না, প্রশ্ন উত্তর ছাড়াও অনেক সময় পাঠ্য বই যে কোনো জিনিস থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিতে পারে। তো সেই পাঠ্য বই তোমার যদি পড়া থাকে, আমি আশা রাখছি তোমরা সেখান থেকেও অনেক উত্তর তোমাদের লিখেই আসতে পারবে পরীক্ষাতে। সুতরাং তো পাঠ্য বইটা তোমরা আগে জোর দিয়ে পড়বে। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ইউরেশিয়া কি। দেখো, ইউরোপ ও এশিয়ার সন্ধিযুক্ত শব্দ হলো ইউরেশিয়া। ঠিক আছে, মানে ইউরোপ ও এশিয়াকে যোগ করলে আসে ইউরেশিয়া। ইউরোপ ও এশিয়া মহাদেশ দুটোর অখণ্ড স্থলভাগের অংশ নিয়ে হচ্ছে ইউরেশিয়া গঠিত। তাহলে ইউরেশিয়া কি বোঝা গেল। 2 নম্বর প্রশ্ন দেখো, এশিয়া মহাদেশের প্রধান প্রধান ভূপ্রাকৃতিক বিভাগের নাম লেখো। তোমরা জানো বা বইও পড়েছো, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে এশিয়া মহাদেশকে 6টি ভূপ্রাকৃতিক ভাগে ভাগ করা যায়, যথা উত্তরের সমভূমি, মধ্যভাগের পার্বত্যভূমি, দক্ষিণের প্রাচীন মালভূমি, দক্ষিণ ও পূর্বের নদী গঠিত সমভূমি, আর হচ্ছে উপকূলের সমভূমি ও দ্বীপপুঞ্জ। বোঝা গেল। তাহলে এশিয়া মহাদেশের প্রধান প্রধান ভূপ্রাকৃতিক বিভাগগুলোর নাম কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে রাখবে। ঠিক আছে, তার পরের প্রশ্ন দেখো, পামির গ্রন্থি থেকে নির্গত 4টি পর্বতশ্রেণীর নাম লেখো। যে কিনা যেই পর্বতশ্রেণীগুলো পামির গ্রন্থি থেকে সৃষ্টি হয়েছে সেগুলো নির্গত হয়েছে, সেই পর্বতশ্রেণীর নামগুলো কি। তো দেখো, পামির গ্রন্থি থেকে নির্গত 4টি পর্বতশ্রেণী হলো হিমালয়, কারাকোরাম, কুয়েনলুন ও হিন্দুকুশ। বোঝা গেল। তো পামির গ্রন্থি থেকে 4টি পর্বতশ্রেণীর নাম কি না, এটাও কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে প্রশ্ন, আর্মেনীয় গ্রন্থি থেকে নির্গত 4টি পর্বতশ্রেণীর নাম কি। তো পরীক্ষায় তোমাদের 4টি অথবা 2টি বা 3টি যাই হোক দিতে পারে। তো তোমরা কি করবে, সবকটাই কিন্তু ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, আর্মেনীয় গ্রন্থি থেকে নির্গত 4টি পর্বতশ্রেণীর নাম হলো পন্টিক, টরাস, এলবুর্জ ও জাগ্রোস। বোঝা গেল। নামগুলো কিন্তু খুব কঠিন আছে, তোমরা একটু ভালো করে পড়লেই দেখবে মনে রাখতে পারবে। ঠিক আছে, তারপর দেখো পরের প্রশ্ন দেখো, এশিয়ার মধ্যভাগের পর্বতবেষ্টিত মালভূমিগুলির নাম কি। ঠিক আছে না, এশিয়া মহাদেশে যদি মধ্যভাগে যে পর্বতবেষ্টিত আছে সেখানে যে মালভূমিগুলো আছে, তো সেই মালভূমিগুলোর নাম কি কি। তো দেখো এখানে ছক আকারে দেওয়া আছে সুন্দর করে। তো দেখো বাঁদিকে লেখা আছে বেষ্টনকারী পর্বতশ্রেণী আর ডান দিকে লেখা আছে মালভূমি। তো হিমালয় ও কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে কোন মালভূমি দেখতে পাও, লাদাখ। ঠিক আছে, তারপর দেখো হিমালয় ও কুয়েনলুন পর্বতশ্রেণীর মধ্যে কে আছে না, তিব্বত। এখান থেকে তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেনও তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো কুয়েনলুন ও আলতিনতাগ এর পর্বতশ্রেণীর মধ্যে কে আছে না, ছয়ডাম মালভূমি। ওকে, আর প্লোনয়, আলতাই, আলতিনতাগ, তিয়েনশান ও খিনগান এই পর্বতশ্রেণীদের মধ্যে রয়েছে মঙ্গোলিয়া মালভূমি। ওকে, তারপর দেখো এলবুর্জ, জাগ্রোস, হিন্দুকুশ ও সুলেমান এই পর্বতশ্রেণীদের মধ্যে কোন মালভূমি রয়েছে, ইরান মালভূমি। ঠিক আছে, ইরান মালভূমি। পন্টিক ও টরাস এই পর্বতশ্রেণীদের মধ্যে রয়েছে আনাতোলিয়া। ওকে, আনাতোলিয়া পর্বত মালভূমি আর কি। ওকে, তার পরের প্রশ্ন দেখো, এশিয়ার দক্ষিণের প্রাচীন মালভূমি বলতে কি বোঝায়। এশিয়া মহাদেশের দক্ষিণে যে প্রাচীন মালভূমি সেটা বলতে কি বোঝায়। দেখো, এশিয়া মহাদেশের মধ্যভাগের পার্বত্য অঞ্চলের দক্ষিণে বেশ কিছু প্রাচীন মালভূমি রয়েছে, যেগুলি প্রাচীন শক্ত শিলায় গঠিত। এই অঞ্চলটিকে দক্ষিণের প্রাচীন মালভূমি বলা হয়। বোঝা গেল। তাহলে দক্ষিণের প্রাচীন মালভূমি কোনটা, যেমন আরব মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি ও ইন্দোচীন মালভূমি। ঠিক আছে, তাহলে এশিয়ার দক্ষিণের যে প্রাচীন মালভূমি সেইগুলো বলতে কি বোঝায় দেখে নিলে। তারপর দেখো তারপরে প্রশ্ন দেখো, তুরানের নিম্নভূমি বলতে কি বোঝায় বা কি। ঠিক আছে, দেখো এশিয়ার উত্তরের সমভূমির দক্ষিণ পশ্চিমে কাস্পিয়ান সাগর ও আরব সাগর হবে, এটা আড়ল করা আছে। তো সেটা সংলগ্ন ভূ অঞ্চল ভূ আলোড়নে অবনমিত হওয়ার ফলে যে নিম্নভূমির সৃষ্টি হয়েছে তাকে তুরানের নিম্নভূমি বলা হয়। তাই তুরানের নিম্নভূমি যদি সংজ্ঞা আকারে আসে তো এখান থেকে এটুকু লিখলেই যথেষ্ট। এই নিম্নভূমির কোনো স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে 8 থেকে 10 মিটার উঁচু হয়েছে। এখানে কারাকুম ও কিজিলকুম নামক দুটি কি আছে, মরুভূমি আছে। তো দেখো শর্ট কোশ্চেন হয়ে গেল যে কারাকুম ও কিজিলকুম মরুভূমি কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে তুরানের নিম্নভূমিতে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন, সাইবেরিয়ান সিল কি।
এশিয়া মহাদেশের উত্তরে সমভূমি, উত্তর পূর্বে ইনিসি নদীর উপত্যকা থেকে পূর্বে বেরিং প্রণালী পর্যন্ত প্রাচীন মালভূমি ক্ষয়ের ফলে যে তরঙ্গায়িত ভূমি সৃষ্টি হয়েছে তাকে সাইবেরিয়ান সিল বা পূর্বের উচ্চভূমি বলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট না, সাইবেরিয়ান সিল জিনিসটা কি। ওকে, তারপরে দেখো প্রশান্ত মহাসাগরে অবস্থিত 4টি দ্বীপ ও দ্বীপপুঞ্জের নাম কি। 4টি জায়গায় তোমাদের 2 আকার দিতে পারে বা একটু দিতে পারে, একটি দ্বীপ ও একটি দ্বীপপুঞ্জের নাম কি। তো যতই একটা দিক বা দুটো দিক তোমাদের 4টি তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তবে দেখো প্রশান্ত মহাসাগরে অবস্থিত 4টি দ্বীপ ও দ্বীপপুঞ্জ হলো জাপান দ্বীপপুঞ্জ, ফিলিপাইন দ্বীপপুঞ্জ, বোর্নিও দ্বীপপুঞ্জ এবং ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ। ওকে, তাহলে 4টি দ্বীপপুঞ্জ কী কী পেলাম দেখে নিলে। তারপরে প্রশ্ন হচ্ছে ওব নদীর গতিপথ। তো দেখো ওব নদীর গতিপথ হলো গতিপথ কি না, এশিয়া একটি উত্তরবাহী নদী হচ্ছে ওব। তাহলে আমরা শর্ট কোয়েশ্চেন তোমাদের এখন ভিডিওতে দিয়েছি, সেখানে আমি বলেছিলাম যে উত্তরবাহী নদী দক্ষিণবাহী নদীগুলো তো খুব ইম্পর্টেন্ট, একটা করে তোমরা ভালো করে পড়ে নেবে। তো এশিয়ার একটি উত্তরবাহী নদী হচ্ছে কিন্তু ওব। ওকে, এটি আলতাই পর্বত থেকে উৎপন্ন হয়ে, তাহলে ওব নদীর উৎপত্তি কোথায়, দেখো এখান থেকে তোমাদের কিন্তু পড়া হয়ে যাচ্ছে যে ওব নদীর উৎপত্তি কোথা থেকে, সেটা হচ্ছে আলতাই পর্বত থেকে উৎপন্ন হয়ে উত্তরে প্রবাহিত হয়ে ওব উপসাগরে পড়েছে, ঠিক আছে। এবং ইরতিশের হচ্ছে প্রধান উপনদী, তাহলে ওব নদীর প্রধান উপনদীর নাম হচ্ছে ইরতিশ বা ইরতিশ, যেটা বলবে। তাহলে দেখো 2 নম্বরে এই প্রশ্ন থেকে তোমাদের ওব নদী সম্পর্কে কিছুটা পড়া হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো ইনিশি নদীর গতিপথ বর্ণনা করো। ইনিশি নদীটা কি না, ইনিশি নদী হচ্ছে এশিয়ার একটি উত্তরবাহী নদী। তাহলে ইনিশি নদীও কিন্তু এশিয়ার একটা উত্তরবাহী নদী। দেখো 2টো নদী পেয়ে গেলাম উত্তরবাহী নদী, একটা হচ্ছে ওব, একটা হচ্ছে ইনিশি। ওকে, এটি সামান পর্বত থেকে সায়ান পর্বত থেকে উৎপন্ন হয়েছে। তাহলে একটু আগে দেখলে ওব কোথা থেকে উৎপত্তি হয়েছে, ওব হচ্ছে আলতাই পর্বত থেকে, আর ইনিসি নদী উৎপত্তি হচ্ছে সায়ান পর্বত থেকে উৎপন্ন হয়ে ইনিসি উপসাগরে পড়েছে। তাহলে ওব নদী ওব উপসাগরে পড়েছে এবং ইনিসি নদী ইনিসি উপসাগরে গিয়ে পড়েছে। এর উপনদীগুলি হলো উচ্চ, মধ্য ও নিম্ন টুঙ্গস্কা অঙ্গারা। তাহলে টুঙ্গস্কা অঙ্গারা হচ্ছে এই ইনিসি নদীর উপনদী। এটি এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য 5540 কিমি। খুবই ইম্পর্টেন্ট যে এশিয়া মহাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদীটার নাম কি, তার নাম হচ্ছে ইনিসি নদী এবং যার দৈর্ঘ্য কত না 5540। ওকে, তারপর দেখো এশিয়ার দীর্ঘতম দক্ষিণবাহী নদীগুলির মধ্যে বা নদীগুলির নাম কি, এর গতিপথ কি, ঠিক আছে। এশিয়ার যে দ্বিতীয় যে দক্ষিণবাহী নদী তার নাম হচ্ছে মেকং নদী, ঠিক আছে। তার নাম কি না, এশিয়ার দীর্ঘতম দক্ষিণবাহী নদীর নাম হচ্ছে মেকং নদী, যার দৈর্ঘ্য হচ্ছে 4350, ঠিক আছে। তো এটা কি না, এশিয়ার দীর্ঘতম দক্ষিণ বাহিনী নদী। ওকে, মেকং নদী কুয়েলনুল পর্বত থেকে কি হয়েছে না উৎপন্ন হয়েছে। তাহলে মেকং নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, কুয়েলনুল পর্বত থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ চীন সাগর পড়ছে, কিন্তু মেকং উপসাগরে পড়েনি। তোমরা দেখছো এর আগে যে ইনিসি নদী ইনিসি উপসাগরে পড়ছে, ওপ নদী ওপ উপসাগরে পড়েছে, কিন্তু এখানে একটা ব্যতিক্রম দেখলাম না, মেকং নদী কিন্তু দক্ষিণ চীন সাগরে গিয়ে পড়েছে। এর উপনদীগুলো কি কি না, থা, মুন প্রভৃতি। এটি থাইল্যান্ডের প্রধান নদী। তাহলে এই যেটা পড়লাম মেকং নদী, এটা কোন দেশের প্রধান নদী, সেটা হচ্ছে থাইল্যান্ডের প্রধান নদী। আমাদের দেশে যেমন গঙ্গা হচ্ছে প্রধান নদী, সেরকম থাইল্যান্ডের প্রধান নদীর নাম হচ্ছে মেকং। আচ্ছা, একটা কথা বলি, তোমরা কিন্তু আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখার চেষ্টা করবে না। তাহলে কি হবে, আমি যে কথা তোমাদেরকে মুখে বলে দিচ্ছি সেটা তোমরা হয়তো শুনতে পাবে না, সেগুলো থেকে তোমরা বঞ্চিত থাকবে। সুতরাং ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করো না, ঠিক আছে। তারপর দেখো গঙ্গা নদীর গতিপথ উল্লেখ করো। তোমরা জানো গঙ্গা নদীর গতিপথ। তো দেখো ভারতের দীর্ঘতম নদী গঙ্গা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের গঙ্গা যে নদী আমাদের দেশের তথা পুরো ভারতবর্ষের প্রধান নদী। তো সেটা কোথা থেকে উৎপত্তি হয়েছে না, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়ে সোজা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। গঙ্গার উপনদীগুলি তোমরা জানো, যমুনা, গোমতী, ঘরঘরা, সোন প্রভৃতি। ওকে, একটা জিনিস দেখো খুবই ইম্পর্টেন্ট, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদ মিলিত হয়ে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি তৈরি করেছে। তাহলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোন কোন নদী মিলে তৈরি করেছে, সেটা হচ্ছে গঙ্গা আর হচ্ছে ব্রহ্মপুত্র নদ, ঠিক আছে। এটা তোমাদের শর্ট কোয়েশ্চেন 1 নম্বরও আসতে পারে যে কোন কোন নদী মিলিতভাবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি তৈরি করেছে, সেটা হচ্ছে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদ। বা এরকম উল্টে দিতে পারে যে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদ মিলিতভাবে পৃথিবীর কি সৃষ্টি হয়েছে, কোন সমভূমি, তো সেটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। ওকে, তারপরের প্রশ্ন দেখো এশিয়ার দীর্ঘতম পূর্ববাহী নদীর নাম কি। এশিয়ার যে দীর্ঘতম নদীগুলো আছে তার মধ্যে যে পূর্ববাহী নদীগুলো সেটার নাম কি এবং এর গতিপথ কি।
তাহলে পূর্ববাহী নদী একটার নাম এখানে বলেছে, তো সেইটা অনুসারে আমরা এখানে দেখে নেবো। ঠিক আছে, দেখো এশিয়ার দীর্ঘতম পূর্ববাহী নদীগুলির মধ্যে ইয়াংশিকিয়াং নদীটা হচ্ছে সবথেকে আর কি দীর্ঘতম। ঠিক আছে, ইয়াংশি নদী, ইয়াংশিকিয়াং নয়, সরি, ইয়াংশি নদী। ওকে, এর দৈর্ঘ্য কত না 5530 আর কি কিমি। ঠিক আছে, একটু আগে তোমরা দেখলে যে ইনিশি নদী তোমাদের আমি একটু আগে পড়ালাম, তো সেখানে দেখেছিলাম 5540 কিমি ছিল তার দৈর্ঘ্যটা আর কি, তার মানে দৈর্ঘ্যটা। আর এই যে ইয়াংশিকিয়াং বা এটির নাম কি ইয়াংশি নদী, তার দৈর্ঘ্য কত 5530 কিমি। ওকে, তো বেশি ছোটো বড় নয়, কিন্তু মাত্র 10 কিমি আর কি এদিক ওদিক। তো এটা হচ্ছে এশিয়ার দীর্ঘতম পূর্ববাহী নদী। ঠিক আছে, এটা দেখো, এটা কিন্তু কুয়েনলুন পর্বতের দক্ষিণে যে গোলা যে ডানডং পর্বতশৃঙ্গের হিমবাহ থেকে কিন্তু এটা উৎপন্ন হয়েছে এবং উৎপন্ন হয়ে পূর্ব চীন সাগরে পড়েছে। ওকে, এই নদীকে চীনের স্বর্ণরেণুর নদীও কিন্তু বলা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে চীনের স্বর্ণরেণুর নদী কাকে বলা হয়, সেটা কিন্তু হবে এই ইয়াংশি নদীকে। ওকে, এবং দেখো ইয়ালং, মিন, জিয়ানিং, হান, জিয়াং হলো এর উপনদী। তাহলে ইয়াংশি নদীর যে উপনদীগুলো সেগুলো কি না, এগুলো তোমরা ভালো করে কি করবে, মনে রাখবে। ওকে, তাহলে এশিয়ার যে দীর্ঘতম পূর্ববাহী নদী তার মধ্যে ইয়াংশি নদী কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে যে প্রশ্নটা আমরা পড়তে চলেছি সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মরুসাগরকে মৃতের সাগর কেন বলে। ঠিক আছে, মরুসাগরকে মৃতের সাগর কেন বলা হয়, তো চলো দেখে নিই। দেখা যাচ্ছে পশ্চিম এশিয়ার জর্ডন ও ইসরায়েলের সীমানায় মরুসাগর অবস্থিত। তাহলে মরুসাগর কোথায় অবস্থিত না, জর্ডন ও ইসরায়েলের সীমানায়। এটি সমুদ্রপৃষ্ঠের চেয়েও নিচু ও লবণাক্ত একটা হ্রদ। তাহলে এই যে মরুসাগর যেটা আমরা দেখলাম সেটা কি একটা লবণাক্ত হ্রদ। ঠিক আছে, মরুসাগরের জলের লবণতা কত না 330%। হ্যাঁ, তো 330% হচ্ছে জলের লবণতার পরিমাণ এখানে। অত্যাধিক লবণতার জন্য এই হ্রদের জলে কোনো জলজ প্রাণী বাঁচতে পারে না। বোঝা গেল, তাই এই মরুসাগরকে বলা হয় মৃতের সাগর। তাহলে মৃতের সাগর কেন বলে, কারণ এখানে কোনো প্রাণের কোনো আর কি সূচনা নেই বা প্রাণ এখানে সৃষ্টি হয় না বলে মরুসাগরকে বলা হয় মৃতের সাগর। আর প্রাণ কেন সৃষ্টি হয় না একটুখানি দেখলে না, মরুসাগরের জলের যে লবণতা তার পরিমাণ হচ্ছে 330%। তো সেই জন্য কিন্তু সেখানে কোনো জলজ প্রাণী সৃষ্টি হয় না। সুতরাং তাকে কেন বলা হয় মরুসাগর, তো বুঝতে পারলে। তাহলে মরুসাগরকে বলা হয় মৃতের সাগর। ওকে, এবার যেই প্রশ্নটা আমি পড়তে চলেছি সেটা তোমাদের পরীক্ষায় এসেই গেছে বলতে পারো, এতটাই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন। এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, দেখো পামির মালভূমি হলো পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, যার উচ্চতা প্রায় 4880 মিটার। বোঝা গেল, তাহলে পামির মালভূমির উচ্চতা কত না 4880, এবং এটা পৃথিবীর কিন্তু সর্বোচ্চ মালভূমি। ওকে, তো শর্ট কোয়েশ্চেন আকারে যদি দেয় যে পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি, তার উত্তর হবে পামির মালভূমি। এবং পামির মালভূমিকে কেন পৃথিবীর ছাদ বলা হয় তার উত্তর তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো, এত অধিক উঁচুতে অবস্থান করায় ছাদের সঙ্গে তুলনা করে পামির মালভূমিকে। বোঝা গেল, পৃথিবীর ছাদ বলে। তাহলে এর যে উচ্চতা এতটাই বেশি, সেজন্য একে ছাদের সঙ্গে কি করেছে না তুলনা করে সেই পামির মালকে বলা হয় পৃথিবীর ছাদ। বোঝা গেল, তাহলে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ কেন বলা হয়। এরপরে দেখো এশিয়া মহাদেশের কোন কোন অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। দেখো এশিয়া মহাদেশ, আচ্ছা, নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রি উত্তর থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বর্নিও, মালদ্বীপ ও শ্রীলঙ্কার দক্ষিণ অংশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। তাহলে কোথায় কোথায় দেখা যায় নিরক্ষীয় জলবায়ু, বোঝা গেল। তারপর দেখো তারপরে প্রশ্ন, এশিয়ার কোন কোন অঞ্চলে মৌসুমী জলবায়ু দেখা যায়। তাহলে আমরা জানি যে আমাদের ভারতবর্ষের উপর দিয়ে দুটো মৌসুমী জলবায়ু বিরাজ করে। সেখানে হচ্ছে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিরাজ করে ভারতবর্ষের উপরে। তো এশিয়া মহাদেশের অন্তর্গত কিন্তু আমাদের ভারতবর্ষ। ঠিক আছে, তো দেখো এখানে বলছে কোন কোন মৌসুমী জলবায়ু দেখা যায়। দেখো উত্তর গোলার্ধে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যবর্তী এশিয়ার কি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, দক্ষিণ চীন, ভিয়েতনাম, শ্রীলঙ্কার উত্তর অংশে মৌসুমী জলবায়ু দেখা যায়। তা দেখলে আমাদের ভারতবর্ষ নামও কিন্তু এখানে আছে, কারণ আমরা জানি ভারতবর্ষের উপরে মৌসুমী জলবায়ু দেখা যায়। সুতরাং এশিয়ার যে সমস্ত দেশগুলোতে মৌসুমী বা জলবায়ু দেখা যায় সেগুলো হচ্ছে এইগুলো। ওকে, তারপরে দেখো
এবার যে প্রশ্নটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে উষ্ণ মরু অঞ্চলের গাছের কাণ্ড ও পাতা মোম জাতীয় পদার্থে ঢাকা থাকে কেন, বা মরু অঞ্চলের গাছের কাণ্ড পাতা মোম জাতীয় পদার্থে ঢাকা থাকে কেন। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসার যোগ্য একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা এটাকে খুবই হাইলাইট করে রাখতে পারো বা স্টার দিয়ে রাখতে পারো, এতটাই ইম্পর্টেন্ট। দেখো, উষ্ণ মরু অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত খুবই কম, ঠিক আছে, মাত্র 20 থেকে 25 সেমি। তোমরা জানো যে মরু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকে, তার পরিমাণটা কত না 20 থেকে 25 সেমি। ওকে, তাই দিনের বেলায় পাতার পত্ররন্ধ্র দিয়ে গাছের জল যাতে বাইরে বেরিয়ে যেতে না পারে তার জন্য গাছের কাণ্ড ও পাতা মোম ও রোম জাতীয় পদার্থে ঢাকা থাকে। তাহলে বোঝা গেল তাহলে কেন উষ্ণ মরু অঞ্চলে গাছের কাণ্ড পাতা মোম ও রোম জাতীয় পদার্থে ঢাকা থাকে, যাতে পত্ররন্ধ্র দিয়ে জল বাইরে বেরিয়ে যেতে না পারে। কারণ কি, সেখানে তো বৃষ্টিপাতের পরিমাণ এমনিতেই কম, সুতরাং বৃষ্টিপাত যদি কম হয় তাহলে গাছেরা তো চাইবেই তাদের দেহ থেকে বেশি জলটা যাতে বাইরে বেরিয়ে না যায়, ঠিক আছে। তো সেই জন্যই কিন্তু গাছের কাণ্ডটা পাতাটা মোম বা রোম জাতীয় পদার্থে ঢাকা থাকে। ওকে, তারপরে চলো এরপরে যে প্রশ্নটা আমরা দেখবো সেটা হচ্ছে তৈগা কি, ঠিক আছে। তৈগাটা দেখো, রুশ শব্দ তৈগার অর্থ হচ্ছে পাইন। তোমরা দেখেছো পাইন গাছ কি, তো তৈগা কথার অর্থই হচ্ছে পাইন। রাশিয়ার উত্তরের দীর্ঘস্থায়ী শীতকালীন অঞ্চলে যে সরলবর্গীয় গাছের বনভূমি সৃষ্টি হয়েছে তাকে বলা হয় তৈগা। তা তৈগা অ্যাকচুয়ালি কি না, রাশিয়ার উত্তরে দীর্ঘস্থায়ী শীতকালীন অঞ্চলে, তাহলে অঞ্চলটা কেমন, শীতকালীন, ঠিক আছে, সেখানে যে সরলবর্গীয় গাছের বনভূমি সৃষ্টি হয়েছে তাকে বলা হয় তৈগা। তাই তৈগা কিন্তু অ্যাকচুয়ালি সরলবর্গীয় গাছের বনভূমিকে বলা হয় তৈগা, ঠিক আছে। এটি পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি। তাই শর্ট কোয়েশ্চন যদি আসে পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি কোনটা, উত্তর কিন্তু তৈগা হবে। ওকে, এবার দেখো রেড বেসিন। ইয়াংসি নদীর উৎস অঞ্চলের অববাহিকাটি লাল রঙের বেলে পাথর দিয়ে তৈরি। আবার পড়ছি, ইয়াংসি নদীর উৎস অঞ্চলের যে অববাহিকাটা সেটা লাল রঙের বেলে পাথর দিয়ে তৈরি, একেই বলা হয় রেড বেসিন। তাহলে রেড বেসিন কি বোঝা গেল। তারপরে দেখো সেজুয়ান অববাহিকার জলবায়ু কিরূপ। সেজুয়ান অববাহিকার ইয়াংসি নদীর উৎসস্থলে অবস্থিত। এখানকার গ্রীষ্মকাল উষ্ণ আর্দ্র এবং শীতকাল মৃদু শীতল হওয়ায় জলবায়ু খুব মনোরম। এখানে গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস, শীতকালীন তাপমাত্রা 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাতের পরিমাণ 100 থেকে 150 সেমি বা সেন্টিমিটার। ওকে, এর পরের প্রশ্ন দেখো, হুনান প্রদেশকে চীনের ধানের গোলা কেন বলা হয়। শর্ট কোয়েশনও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বা চীনের ধানের গোলা বলা হয় কাকে, তখন কিন্তু হবে হুনান প্রদেশকে। আর কেন বলা হয় সেটা হবে 2 নম্বরের প্রশ্ন উত্তর, ঠিক আছে। তো দুটোভাবে তোমরা পড়ে রাখবে। তো চলো দেখে নিই। দেখো, চীনের মধ্য ইয়াংসি অববাহিকাটি একটি উর্বর সমতল ভূমি। এই অঞ্চলটি কৃষিকাজে অত্যন্ত উন্নত এবং এখানকার নবীন পলিমাটিতে প্রচুর ধান চাষ হয়। এই জন্য হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। বোঝা গেল। তাহলে এটাও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা স্টার করে খাতায় লিখে রাখবে। তাহলে হুনান প্রদেশকে চীনের ধানের গোলা কেন বলা হয় বোঝা গেল। তারপরে দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে পোল্ডার ভূমি কি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলছে সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা জমিকে, সমুদ্রের যে তলদেশ সেখান থেকে উদ্ধার করা জমিকে পোল্ডার ভূমি বলা হয়। তাহলে পোল্ডার ভূমি কথাটা কি না, সমুদ্র থেকে যে জমি উদ্ধার করা হয় তাকে বলা হয় পোল্ডার ভূমি। তারপর দেখো, ইউরোপ মহাদেশের হল্যান্ড বা নেদারল্যান্ড দেশটিকে পোল্ডার ভূমি দেখা যায়। তাহলে কোথায় পোল্ডার দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে হল্যান্ড বা নেদারল্যান্ড দেশটিতে পোল্ডার ভূমি দেখতে পাওয়া যায়। তারপরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখতে পারো। সেটা হচ্ছে ইয়াংসি নদীর বদ্বীপ অঞ্চলকে চীনের হল্যান্ড বলে কেন। এটা তোমাদের কিন্তু পরীক্ষা আসার যোগ্য একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, চীনের ইয়াংসি নদীর বদ্বীপ অঞ্চলটির মোহনা নিম্নভূমি ও জলাভূমির অন্তর্গত। অঞ্চলটিতে সমুদ্র থেকে উদ্ধার করা পোল্ডার ভূমি ও বহু খাল দেখা যায়। বোঝা গেল। ইউরোপের হল্যান্ডের মতো এই অঞ্চলটিতে বহু খাল ও পোল্ডার ভূমির অবস্থানের জন্য ইয়াংসি বদ্বীপ অঞ্চলকে চীনের হল্যান্ড বা এশিয়ার হল্যান্ড বলা হয়। তাহলে কেন এটাকে চীনের হল্যান্ড বা এশিয়ার হল্যান্ড বলা হয় বোঝা গেল। দেখো, চীনের ইয়াংসি নদীর বদ্বীপ অঞ্চলটির মোহনাটা নিম্নভূমি ও জলাভূমির অন্তর্গত।
এটুকু তো বুঝতে পারলে। অঞ্চলটিতে সমুদ্র থেকে উদ্ধার করা পোল্ডার ভূমি ও বহুখাল দেখা যায়। তাহলে সেখানে কি দেখতে পাই? অনেক পোল্ডার ভূমি। মানে তোমরা এক্ষুনি পড়লে যে পোল্ডার ভূমিটা কি না, সমুদ্র থেকে উদ্ধার করা, সমুদ্র তলদেশ থেকে যে উদ্ধার করা জমিগুলোকে বলা হয় পোল্ডার ভূমি। তো সেখানে বহু খাল দেখা যায় ও পোল্ডার ভূমি দেখা যায়। তো ইউরোপের হল্যান্ডের মতো এই অঞ্চলটিতে বহু খাল, বহু পোল্ডার ভূমি অবস্থানের জন্য ইয়াংসি বদ্বীপীয় অঞ্চলকে আর কি চীনের হল্যান্ড বা এশিয়ার হল্যান্ড বলা হয়। ওকে, তারপরের প্রশ্ন দেখো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসাযোগ্য এই প্রশ্নটাও। সেটা হচ্ছে সাংহাইকে চীনের ম্যানচেস্টার কেন বলে? তোমাদের শর্ট কোশ্চেনে বলেছিলাম চীনের ম্যানচেস্টার বলা হয় সাংহাই শহরকে। তো সাংহাইকে কেন চীনের ম্যানচেস্টার বলে সেটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। তো 2 নম্বরের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখো, ইয়াংশি কিয়াং নদীর তীরে বা ইয়াংসি নদীর তীরে যেটাই বলতে পারো, তো ইয়াংশি কিয়াং নদীর তীরে অবস্থিত সাংহাই চীনের বৃহত্তম শিল্পকেন্দ্র। তাহলে মানে সাংহাই যেহেতু চীনের বৃহত্তম শিল্পকেন্দ্র ও শ্রেষ্ঠ বন্দর, ঠিক আছে, এখানে স্থানীয়ভাবে উৎপাদিত কার্পাসের ওপর নির্ভর করে প্রচুর, ঠিক আছে, এখানে লেখাটা জাস্ট ছিঁড়ে গেছে পাতাটা, তো তোমাদের আমি বলে দিচ্ছি। তো নির্ভর করে প্রচুর কার্পাস বয়ন শিল্পকেন্দ্র কিন্তু গড়ে উঠেছিল, ঠিক আছে, কোথায় না সেই সাংহাই শহরে। কার্পাস বয়ন হবে এখানে। তো কার্পাস বয়ন শিল্প প্রভৃতি উন্নতির জন্য পৃথিবী বিখ্যাত বস্ত্র বয়ন কেন্দ্র ইংল্যান্ডের ম্যানচেস্টারের সঙ্গে কী করা আছে, তুলনা করে সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলা হয়েছে। তাহলে পৃথিবী বিখ্যাত যে বস্ত্র বয়ন সেটা কোথায় না ইংল্যান্ডে, ঠিক আছে। তো ইংল্যান্ডে যেরকম বস্ত্রবয়ন কেন্দ্র আছে, তো তার সঙ্গে এই সাংহাইয়ের অনেকটা মিল পাওয়া যায় বলে সাংহাইকে বলা হয় চীনের ম্যানচেস্টার। ক্লিয়ার? ঠিক আছে। তো এখানে কিন্তু বেশি লেখা নেই বলে আমি মুখে বলে দিলাম, এখানে হবে প্রচুর আর এখানে হবে কার্পাস বয়ন শিল্প, ঠিক আছে। এটা তো তুমি বুঝতেই পারছো, এর ইংল্যান্ড। তো দেখে নিলে কেন চীনের ম্যানচেস্টার সাংহাইকে কেন বলা হয়। তারপরে দেখো 2 নম্বরের প্রশ্ন এখানেই কমপ্লিট। এবার আমরা 3 নম্বরের যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নাও। দেখো 3 নম্বর যে প্রথম প্রশ্নটা হচ্ছে এশিয়া মহাদেশের উত্তরের সমভূমি অঞ্চল সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমরা বইও পড়েছো যে পাঠ্য বই থেকে থাকবে যে এশিয়া মহাদেশের উত্তরের যে সমভূমি অঞ্চল তার সংক্ষিপ্ত পরিচয়টা দিতে বলছে। তো দেখো, এশিয়ার উত্তরের সমভূমি অঞ্চলটি পৃথিবীর বৃহত্তম সমভূমি, ঠিক আছে। এই সমভূমির সাধারণ ঢাল দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে দেখা যায়। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে উত্তরের সমভূমি অঞ্চলটি 3 ভাগে বিভক্ত। তোমরা জানো প্রথম ভাগটা হচ্ছে তুরানের নিম্নভূমি, ঠিক আছে। প্রথম ভাগটার নাম কি? তুরানের নিম্নভূমি। দেখো, আরল সাগর ও কাস্পিয়ান সাগর সংলগ্ন নিম্নভূমি হলো তুরানের নিম্নভূমি। এই নিম্নভূমির কোনো অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে আর কি কোনো অংশ যেটা আর কি সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 8 থেকে 10 মিটার উঁচু হয়ে আছে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে সাইবেরিয়া সমভূমি, কি না এশিয়ার উত্তরে ওব, লেনা ও ইনিসি নদীর পলি সঞ্চিত হয়ে ও হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সাইবেরিয়া সমভূমির উৎপত্তি হয়েছে। তাহলে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে কিন্তু এই সাইবেরিয়া সমভূমি তৈরি হয়েছে, মাথায় রাখবে কথাটা। এটি পূর্বে ইনিসি নদী ও পশ্চিমে ইউরাল পর্বতের মাঝে অবস্থিত। সমভূমির গড় উচ্চতা প্রায় এখানে কত না 20 মিটার। ওকে, তারপরে দেখো 3 হচ্ছে সাইবেরিয়ান শিল্ড, 3 নম্বর যেটা ভাগ। ইনিস নদী থেকে পূর্বে বেরিং প্রণালী পর্যন্ত বিস্তৃত প্রাচীন ক্ষয়প্রাপ্ত মালভূমির সামান্য তরঙ্গায়িত ভূমিকে সাইবেরিয়ান শিল্ড বলে, ঠিক আছে। তো সাইবেরিয়ান শিল্ড কি? এর পরের প্রশ্ন দেখো, এশিয়ার উষ্ণ মরু অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্য কেমন? তোমাদের 2 নম্বরের জন্য আমি বলেছিলাম যে ওখানকার উদ্ভিদের পাতাগুলো কেন মোমে ঢাকা থাকে, তো সেইটার উত্তর কিন্তু 2 নম্বর ছিল। এবার আমরা 3 নম্বরের জন্য বড় আকারে পড়ে নেব যে মরু অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্য কেমন থাকে। এটাও কিন্তু 3 নম্বরে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, 3 বা 5 যাই হোক। দেখো, এশিয়ার উষ্ণ মরু অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হলো অধিক উষ্ণতা ও স্বল্প বৃষ্টিপাতের জন্য এখানে উদ্ভিদ খুব কম জন্মায়। বোঝা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় দেখো, তাই অঞ্চলটি প্রায় উদ্ভিদ বিরল। এই অঞ্চলের উদ্ভিদগুলো হলো বাবলা, খেজুর, ফণিমনসা, ঠিক আছে। 2 নম্বর দেখো, গাছের শিকড় জল সংগ্রহের উদ্দেশ্যে মাটির অনেক গভীরে প্রবেশ করে। কেন করবে না? কারণ জল তো সেখানে পাওয়াই যায় না, বালির পরিমাণ বেশি, সুতরাং সেই জন্য কি করা হয় না মাটির শিকড়টাকে অনেক মাটির গভীরে প্রবেশ করানো হয়, প্রবেশ করে আর কি, ঠিক আছে, জল শোষণ করার জন্য। গাছগুলি খর্বাকার এবং পাতা ও কাণ্ড রোম বা মোম জাতীয় পদার্থে কি থাকে? ঢাকা থাকে, যেটা এক্ষুনি বললাম পত্ররন্ধ্র ঢাকা রাখে, কারণ যেটা বাষ্পমোচন রোধ করার জন্য, যদি পাতা দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে না যায় সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা গাছেরা করে রাখে। পাতা সরু ও ক্ষুদ্র হয়, ঠিক আছে। যত পাতা সরু থাকবে তত কী হবে? পাতা দিয়ে বাষ্পমোচন কম হবে, সেজন্য পাতা সরু হয় ও ক্ষুদ্র হয়। অনেক সময় পাতা কাঁটায় পরিণত হয়, কখনো কখনো পাতাগুলো কাঁটায় পরিণত হয়, খুবই ইম্পর্টেন্ট, যেমন ফণিমনসা গাছ তোমরা জানো। তারপর দেখো, কাণ্ড রসালো হয় ও পাতার কেবল নিম্নত্বকে পত্ররন্ধ্র থাকে। তাহলে পাতার ওপরে থাকে না, পাতার যে নিম্নত্বক পাতার নিচটাতে সেখানে কি থাকে না পত্ররন্ধ্র থাকে। তা এই হলো এশিয়া মহাদেশের মরু অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্য, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার পরের প্রশ্ন হচ্ছে এশিয়া সরলবর্গীয় বা তৈগা বনভূমির বৈশিষ্ট্য লেখো। দেখো,
এশিয়ার সর্ববর্গীয় বা তৈগা বনভূমি বৈশিষ্ট্যগুলি হলো এই বনভূমি অঞ্চলে শীতকালে তুষারপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাছগুলি শঙ্কু আকৃতির এবং পাতাগুলো সূচালো হয়। বোঝা গেল ফার্স্টের পয়েন্ট। দ্বিতীয় দেখো, এখানে একই প্রজাতির গাছ ফাঁকা ফাঁকা জন্মায়। গাছগুলো দীর্ঘ শাখা প্রশাখাহীন, গাছগুলি নরম কাঠের হয় এবং জলে ভাসে। অরণ্যে তলদেশ লতা গুল্ম ও আগাছা মুক্ত থাকে। বোঝা গেল। তাহলে সরলবর্গীয় বনভূমির বৈশিষ্ট্যগুলো কী কী, তারপর দেখো। তারপরের প্রশ্ন, ইয়াংশি অববাহিকা ঘনবসতিপূর্ণ কেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানকার এলাকাটা কেন ঘনবসতিপূর্ণ থাকে? দেখো, ইয়াংশি অববাহিকা চীনের ঘনবসতিপূর্ণ অঞ্চল। চীনে যতটা আর কি ঘনবসতি যতটা জায়গা আছে তার মধ্যে যে ইয়াংশি অববাহিকাটা সেখানে কিন্তু বেশি ঘনবসতি দেখা যায়। কারণ না, অঞ্চলটি একটি বিস্তীর্ণ সমতল ভূমি হওয়ায় জীবনধারণের জন্য আর কি আদর্শ। ঠিক আছে, মানে জীবনধারণ কতটা আর কি দরকার সেই আদর্শ কিন্তু এই অঞ্চলটা। এই অববাহিকাটি উর্বর ও নবীন পলিমাটি দ্বারা তৈরি বলে কৃষি সমৃদ্ধ অঞ্চল। তাহলে কৃষিকাজ এখানে কী হয়, ভালো হয়, সুতরাং সেখানে ঘনবসতি তো হবেই। মনোরম জলবায়ু কৃষি ও শিল্পোন্নতিতে বিশেষভাবে সাহায্য করেছে। জলবায়ুটাও কিন্তু খুব মনোরম, মানে ভালো, যেটা কিনা কৃষিতে ও শিল্পোন্নতিতে খুব সাহায্য করে। খনিজ সম্পদের প্রাচুর্য, শিল্পের বিকাশ, অর্থনৈতিক সমৃদ্ধি অঞ্চলটিকে জনবহুল অঞ্চলে পরিণত করেছে। তারপর দেখো, অভ্যন্তরীণ আর কি নদীপথ, বন্দরের সুবিধা, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ফলে এখানে ঘনবসতি আর কি গড়ে উঠেছে। তাহলে ইয়াংশি অববাহিকা কেন ঘনবসতিপূর্ণ সেটা বোঝা গেল। তারপর দেখো, এর পরের যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওপেক কী। ওপেক জিনিসটা কি সম্পর্কে টিকা তোমাদের পরীক্ষা দিতে পারে অথবা বড় করে তোমাদের লিখতে দিতে পারে। ঠিক আছে, দেখো ওপেকটা কি, খুব ইম্পর্টেন্ট। তোমাদের শর্ট কোয়েশনে বলেছিলাম ওপেকের পুরো নামটা কি। ওপেকের পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এই বানানগুলো ভালো করে দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর দেখো, এটি দক্ষিণ পশ্চিম এশিয়া ও পৃথিবীর অন্যান্য কয়েকটি খনিজ তেল রপ্তানিকারক দেশ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। তাহলে ওপেকটা কি বোঝা গেল। 1960 সালের 14 সেপ্টেম্বর ওপেক সংস্থাটির জন্ম হয়। এর সদর দপ্তর কোথায় না, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। ঠিক আছে, ভিয়েনায় আর কি অবস্থিত এই সদর দপ্তর। বর্তমানে এর কটা সদস্য আছে, 12টি সদস্য দেশ। সেগুলো কারা না, সৌদি আরব, কুয়েত, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, ইরাক, লিবিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা আর হচ্ছে ভেনেজুয়েলা, ইকুয়েডর। বোঝা গেল। তাহলে ওপেকের যে উদ্দেশ্যগুলি হলো, তাহলে ওপেক কী জন্য আর কি আছে, তার উদ্দেশ্য কি না, বিশ্ববাজারে খনিজ তেলের মূল্য নির্ধারণ করা ওপেকের কাজ। আর 2 নম্বর দেখো, সদস্য দেশগুলির তেল উত্তোলন ও রপ্তানির পরিমাণ নির্ধারণ করা, তেলের যোগান অক্ষুণ্ণ রাখা, সদস্য দেশগুলির আয় সুনিশ্চিত করা ও বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত করা হচ্ছে ওপেকের কাজ। বোঝা গেল। এবার দেখো, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ কেন বলা হয়? চরম বৈশিষ্ট্য মানে কি, এখানকার যা বৈশিষ্ট্য তোমরা তো বুঝতেই পারছো। তো সেই বৈশিষ্ট্যের ভিত্তিতেই কিন্তু একে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। সুতরাং এটা কেন তার বিস্তারিত আলোচনা দেখে নাও। দেখো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার ভূপ্রকৃতি, নদ নদী, হ্রদ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদের স্বতন্ত্র বৈশিষ্ট্য এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বা চরম বৈচিত্র্যের মহাদেশে পরিণত করেছে। কারণ কি কি না, প্রথম কারণ হচ্ছে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য। ঠিক আছে, ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের দিক থেকে কিন্তু এশিয়া চরম বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। যেমন এশিয়া মহাদেশের মধ্যভাগে সুউচ্চ নবীন ভঙ্গেল পর্বতশ্রেণী, পর্বতবেষ্টিত উচ্চ মালভূমি এবং উত্তর ও দক্ষিণে সুবিস্তৃত সমভূমি অবস্থিত। এশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। তোমরা জানো পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কি না, মাউন্ট এভারেস্ট, উচ্চতম মালভূমি পামির ও বৃহত্তম মালভূমি তিব্বত, প্রাচীনতম ভঙ্গেল পর্বত আরাবল্লী ও বৃহত্তম সমভূমি সাইবেরিয়া প্রভৃতি ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের দিক থেকে কিন্তু এই বৈচিত্র্যটা এখানে কি করছে, নির্দেশ করছে। এই ভূপ্রাকৃতিক দিক থেকে এশিয়ার বৈচিত্র্য কিন্তু এগুলো দিক থেকে নির্দেশ করে। 2 নম্বর দেখো, মরুভূমির বৈচিত্র্য কী মানে কীভাবে রয়েছে মরুভূমির দিক থেকে বৈচিত্র্য। তো তোমাদের পরীক্ষাতে যদি পয়েন্টগুলো মনে থাকে অবশ্যই ভালো হবে। পয়েন্টগুলো দিয়ে তোমাদের এই লেখাগুলো জাস্ট একটু একটু করে তোমরা লিখে দেবে। ঠিক আছে, পুরো ডিটেলস লেখার দরকার নেই। জাস্ট ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে কোনগুলো রয়েছে না, এখানে জাস্ট নিজেদের ভাষায় গুছিয়ে লিখে দেবে। এখানে মাউন্ট এভারেস্ট, পৃথিবীর উচ্চতম মালভূমি পামির, তো মালভূমি তিব্বত, প্রাচীন ভঙ্গের পর্বত আরাবল্লী, সমস্ত কিছু কিন্তু এখানে অবস্থিত। সুতরাং সেই দিক থেকে কিন্তু এই ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের দিক থেকে কিন্তু এশিয়ার চরম বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। এইভাবে গুছিয়ে লিখে দেবে। ওকে।
তারপর দেখো মরুভূমির বৈচিত্র্যটা কী। এশিয়া মহাদেশের আরব, সাহারা প্রভৃতি উষ্ণ মরুভূমির পাশাপাশি লাদাখ, গোবি, আনাতোলিয়া প্রভৃতি শীতল মরুভূমির অবস্থান লক্ষ্য করা যায়। তাহলে মরুভূমির দিক থেকেও কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে কোন কোন মরুভূমি এই এশিয়া মহাদেশকে আর কি চরম বৈচিত্র্যের দেশে পরিণত করেছে মহাদেশে, তো সেইটা হচ্ছে এই মরুভূমির নামগুলো ইম্পর্টেন্ট। তো তোমরা পয়েন্টগুলো অবশ্যই লিখবে এবং পয়েন্টের সঙ্গে যে লেখাগুলো শুধুমাত্র পয়েন্ট মানে মরুভূমির নামগুলো শুধু উল্লেখ করবে, তাহলেই যথেষ্ট, ঠিক আছে। তারপরে দেখো জলবায়ুগত বৈচিত্র্য। এশিয়া মহাদেশের আর কি 3 নম্বর হচ্ছে জলবায়ুগতভাবে বৈচিত্র্য কী না, এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য জলবায়ুগত বৈচিত্র্য পরিলক্ষিত হয়। এই মহাদেশের উত্তরে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলেও দক্ষিণে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর গ্রীষ্মকাল বিরাজ করে। এশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীর উষ্ণতম স্থান, যে নাম হচ্ছে জেকোবাবাদ, ঠিক আছে। তাহলে পৃথিবীর উষ্ণতম স্থানের নাম হচ্ছে জেকোবাবাদ, আর শীতলতম স্থান হচ্ছে ওইমিয়াকন। তাহলে পৃথিবীর শীতলতম স্থান হচ্ছে ওইমিয়াকন এবং পৃথিবীর উষ্ণতম স্থান হচ্ছে জেকোবাবাদ, খুব ইম্পর্টেন্ট। এবং সর্বাধিক বর্ষণবহুল স্থান মৌসিন রান ও শুষ্কতম স্থান বা রাবেল খালি কিন্তু এই মহাদেশেই অবস্থিত, ঠিক আছে। রাবেল খালি হচ্ছে এই মহাদেশে জলবায়ু জলন্তম উদাহরণের কারণ। তো এই নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জলবায়ুগত বৈচিত্র্য যখন লিখবে তখন তার মধ্যে এইগুলোই তোমাদের তুলে ধরতে হবে পরীক্ষাতে। তারপর দেখো নদ নদী ও হ্রদের বৈচিত্র্য অনুসারে বলছে, এখানে বরফ গোলা জলে পুষ্ট নিত্যবহ নদীর পাশাপাশি বৃষ্টির জলে পুষ্ট অনিত্যবহ নদীও রয়েছে। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর, গভীরতম হ্রদ বৈকাল এবং সর্বাধিক লবণাক্ত ও নিম্নতম হ্রদ মরুসাগর এশিয়ার অবস্থিত। তাহলে এশিয়ায় এই নদ নদীর দিক থেকেও কিন্তু বৈচিত্র্যপূর্ণ একটি মহাদেশ, ঠিক আছে। তারপরে দেখো তার পয়েন্ট মনে হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের দিক থেকে, ঠিক আছে। স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য অনুসারে বলছে, এশিয়ার দক্ষিণে চিরসবুজ ঘন বনভূমি, উপকূলীয় অংশে লবণাম্ব উদ্ভিদের ম্যানগ্রোভ অরণ্য, উত্তরে পৃথিবীর বৃহত্তম স্বল্পবর্ণ যার নাম হচ্ছে তৈগা, এবং উষ্ণ মরুভূমি জেরোফাইট উদ্ভিদ দেখা যায়। জেরোফাইট উদ্ভিদ মানে কি, যে উদ্ভিদে আর কি যেই উদ্ভিদগুলো আর কি মরুভূমিতে মোমের আকারে ঢাকা থাকে, এক্ষুনি বললাম, তো সেই উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। সেই উদ্ভিদ কিন্তু দেখা যায়, ঠিক আছে, মরুভূমিতে, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। তারপর দেখো জনবসতি কি না, এশিয়া মহাদেশের সর্বত্র জনঘনত্ব সমান নয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি অত্যন্ত জনবহুল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রতিকূল জলবায়ুর কারণে স্বল্প জনবসতি দেখা যায়, মানে সেখানে ভালো জলবায়ু থাকে না বলে অল্প রকম জনবসতি দেখা যায়। এই সকল কারণে পৃথিবীর বৃহত্তম ও জনবহুল মহাদেশ এশিয়ার ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী ও স্বাভাবিক উদ্ভিদ, জনবন্টন প্রভৃতি প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবারের তো এই হচ্ছে কারণগুলো। তো এই কারণের জন্য কিন্তু এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। তো আজকের এই বড় প্রশ্নগুলো এই পর্যন্তই, 2, 3 আর 5 প্রশ্নগুলো। তো তোমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর বন্ধুদেরকে শেয়ার করবে ভালো লাগলে। আর যেটা বলবো, আমার চ্যানেল যারা এখন নতুন হয়ে আছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে, তাহলে নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই ভালো থেকো।